Cheers from Gantitan. বৃষ্টি ধাওয়া করছে, এবার এবার ফিরতে হবে। জীবন একটাই, আর সেই জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা শুধু দেখা নয়, অনুভব করার জন্য তৈরি, যার অনুভূতি হয় চিরস্থায়ী। আজকের পর্বে আমি সেই রকমই একটা অনুভূতির গল্প বলবো আপনাদের। গুড মর্নিং। আজকে ডে 3। আজকে একটু বেলা হয়ে গেছে, বাজে হচ্ছে 10:15। একটু ঘুম থেকে উঠলে লেট হলো, শরীরটা একটু ডাউন, তো ওষুধ খেয়ে বেরোলাম। আজকে যাব হচ্ছে ফার্স্ট পয়েন্ট ওয়েস্ট থাম বেসিন। একই সেই ওয়েস্ট এন্ট্রান্সে ঢুকবো, ঢুকে সোজা যাব ওয়েস্ট থাম বেসিন, ইয়েলোস্টোন লেক, তারপর দেখি আর কোথায় কোথায় যেতে পারি টাইমের উপর বেস করে। আজকে একটু লেট হয়ে গেছে, বাট আজকের দিনটা খুব ভালো, ওয়েদারটা অসাম, পুরো নীল আকাশ রয়েছে। চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়া যাক। আজকে পার্কের এন্ট্রিটা রিলেটিভলি খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, কিন্তু তাতে কি, ওই ঢোকার পরে যে প্রথম 11 মাইল রাস্তা, যেখান থেকে মানে 11 মাইলের পরে যেখান থেকে একদিক চলে যাচ্ছে আমাদের ওল্ড ফেথফুলের দিকে, আরেক দিক চলে যাচ্ছে ক্যানিয়নের দিকে, ওই 11 মাইল সব সময় ঠাসা জ্যাম থাকে। আসলে পুরো ট্রাফিকটা একটা দিকে থাকে, সে যাওয়ার সময়ও তাই, ফেরার সময়ও তাই। তো এই ভিতরে আপনাকে ড্রাইভিংয়ের জন্য যথেষ্ট ভালো সময় ধরতে হবে, কেননা সেটা না থাকলে, মানে সেটাকে না কনসিডার করলে কিন্তু আপনার প্ল্যান ভুলভাল হয়ে যাবে। ওয়েস্ট গেট দিয়ে ইয়েলোস্টোনে ঢোকার পরই দিনের প্রথম বন্যপ্রাণী আমাদের সামনে হাজির হলো, একটি কায়োট। এদের ওজন সাধারণত 25 থেকে 35 পাউন্ডের মতো। নেকড়ের 1/3 আকারের হলেও বুদ্ধি আর টিকে থাকার ক্ষমতা অসাধারণ। এটা হলো ম্যাডিসন ক্যাম্পগ্রাউন্ডের জাংশন। এই স্পটটা থেকে যেটা বলছিলাম, যে একটা দিক চলে যাচ্ছে আমাদের ওল্ড ফেথফুল ইয়েলোস্টোন লেকের দিকে, আর বাঁ দিকটা চলে যাচ্ছে, ডান দিকটা চলে গেল এটা, আর বাঁ দিকটা চলে যাচ্ছে ক্যানিয়ন, ম্যামাথ, এগুলো। এই পয়েন্টটা থেকে আপনারা ফার্স্ট গিজার বা আপনাদের স্প্রিংগুলো দেখা শুরু করতে পারবেন। এটা হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফাউন্টেন পেন স্পট, যেটা প্রথম দিন আমরা এসেছিলাম, যেদিন আমরা পৌঁছেছিলাম এখানে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে। ফার্স্ট দিন আমরা পৌঁছছিল, সেদিকে বৃষ্টি ছিল বলে এত দূর থেকে দেখা যায়নি বা দেখতে পারিনি ভালো করে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মধ্য দিয়ে ধীরে ধীরে আমরা এগোতে লাগলাম আমাদের দিনের গন্তব্যের দিকে। পথে দেখা মিলল আমেরিকান বাইসনে। ওল্ড ফেথফুল ক্রস করার সঙ্গে সঙ্গেই প্রাকৃতিক রূপ এক অন্য মাত্রা নিল। সবুজ বনানীর মধ্য দিয়ে ছুটে চলল আমাদের গাড়ি। এসে পৌঁছালাম ওয়েস্ট থাম গাইজার বেসিন। এটা মোটামুটি আমাদের ওল্ড ফেথফুল থেকে আরও 10-15 মাইলের মতো বা একটু বেশি হতে পারে। পার্কিং পেতে খুব সমস্যা, এই যখন সিজন টাইম তখন পার্কিংয়ে খুব সমস্যা হয়, মানে মোটামুটি ওই ট্রেনে সিট ধরার মতো করে পার্কিং ধরতে হয়। যাই হোক, পার্কিং পেয়ে গেছি। এখন যাব, একটা ছোট্ট বোর্ড ওয়াক আছে, আই থিঙ্ক 0.5 মাইল বা 0.6 মাইলের মতো, ফ্ল্যাট বোর্ড ওয়াক, কোনো এলিভেশন নেই। চলুন দেখে আসি ওয়েস্ট থাম গাইজার বেসিন। ইয়েলোস্টোন লেকের ঠিক ধারে দাঁড়িয়ে আছে ওয়েস্ট থাম গাইজার বেসিন, একটা জায়গা যেখানে বরফের ঠান্ডা জল আর আগ্নেয় তাপ একসঙ্গে অবস্থিত। প্রায় 1,70,000 বছর আগে এক ভয়াবহ বিস্ফোরণে তৈরি হয়েছিল এই ক্যালডেরা। আজ যেখানে দেখা যায় নীল আগুনের মতো হট স্প্রিং, ফুটন্ত মাঠপট আর লেকের নিচে লুকিয়ে থাকা আন্ডার ওয়াটার গাইজার। আমরা এখন এসে পৌঁছালাম ইয়েলোস্টোন লেকের সামনে। এটা ওয়েস্ট থাম গাইজার বেসিনের বোর্ড ওয়াক। ইয়েলোস্টোন লেকের আরেকটা স্পট আছে, সেখানে যাব,
বিশাল বড় লেক, দেখাই আপনাদেরকে। উত্তর আমেরিকার সবচেয়ে বড় উচ্চভূমির হ্রদ ইয়েলোস্টোন লেক। সমুদ্রপৃষ্ঠ থেকে 7,000 ফুট উপরে দাঁড়িয়ে থাকা এই বিশাল জলরাশি আসলে এক আগ্নেয়গিরির হৃদয়ের উপর তৈরি। বরফ ঠান্ডা জল আর নিচে লুকিয়ে থাকা গরম হাইড্রোথার্মাল ভেন্ট, এই বৈপরীত্যই লেকটাকে করে তুলেছে অনন্য। গ্রীষ্মে এই নীল জল আকাশের রং ধরে রাখে, আর শীতে পুরো লেক জমে যায় বরফের সাদা চাদরে। শীতে পুরো লেক জমে গেলেও এর ধারের জল জমে না, এবং তাতেই জলের মাছ এবং জলজ প্রাণী বেঁচে থাকে। লেকের ধারের জল না জমার কারণ হলো সেই হাইড্রোথার্মাল ভেন্টগুলি, যেখান থেকে অনর্গল গরম জল বেরোতে থাকে। এই হাইড্রোথার্মাল ভেন্টগুলির পজিশন এবং শেপের উপর ডিপেন্ড করে এদের নামকরণ করা হয়। কোনোটির নাম ফিশিং কোন, কোনোটির নাম বিগ কোন, আরও কত কি। এই ব্ল্যাক পুলের মধ্যেখানের নীল রং এত গভীর এবং ঘন, দেখে মনে হয় কালো রঙের। কি অসাধারণের রং! ব্ল্যাক পুলের ঠিক উল্টো দিকে রয়েছে অ্যাবিস পুল। এর রঙও অসাধারণ, সেই গাঢ় নীল রঙের, মধ্যেখানটা মনে হচ্ছে ঠিক কালো গহ্বর। ওয়েস্টহাম গাইজার বেসিনের বোর্ডওয়াকের উপর চলতে চলতে দেখে নিলাম আরও অনেক গাইজার, মাঠপট এবং হট স্প্রিং। এরপর আমরা রওনা দিলাম আমাদের দিনের পরবর্তী গন্তব্য গ্র্যান্ড টিটন ন্যাশনাল পার্কের দিকে। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এরকম, এগুলো কিন্তু কেউ কাটেনি। এই গাছগুলো কি হয়, এখানে এই জঙ্গলগুলোতে সময় সময় আগুন লাগে। জঙ্গল নিজেই নিজের ধ্বংস এবং নতুন সৃজন, নিজের লাইফ সাইকেলটাকে বজায় রাখে। এই গাছগুলো পুড়ে গিয়ে, জঙ্গলে আগুন লেগে গাছগুলো পুড়ে গিয়ে সার তৈরি হয়, আবার নতুন গাছ তৈরি হয়। একটা কমপ্লিট লাইফ সাইকেল। দাঁড়িয়ে রয়েছি ইয়েলোস্টোন লেকের সামনে। ওয়েস্টহাম বেসিন দেখার পর, ওয়েস্টহাম বেসিনটা ওই দিকে, ওই সব দিকে প্রায় 8-9 মাইল আরও চালিয়ে এই একটা পয়েন্টে আসলাম। দারুণ রোড সাইডে গাড়িটা দাঁড় করিয়ে এখানে একটুখানি হালকা ব্রাঞ্চ করে নেব, আর একটু ছবি টবি তুলবো। এখানে নামাও যাবে এই লেকটার একদম পাশে। এখানে একটা ছোট্ট ট্রেল করা রয়েছে আমার পিছন দিকে। তো চলুন একটুখানি বিশ্রাম নিয়ে নিই এখানে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। অবশেষে দেখা মিলল দিগন্ত বিস্তৃত গ্র্যান্ড টিটনের বরফে ঢাকা শৃঙ্গগুলোর। পৌঁছে গেলাম ইয়েলোস্টোনের সাউথ এন্ট্রান্স। সেই ওয়েস্ট এন্ট্রান্স থেকে আমরা ঢুকেছিলাম, চলে এলাম আপ টু সাউথ এন্ট্রান্স অবধি। সাউথ এন্ট্রান্স দিয়ে ঢোকার পরে আমরা এখন যাচ্ছি গ্র্যান্ড
টেটন ন্যাশনাল পার্কের দিকে। এই জায়গাটা পুরো দেখুন, এখানে প্রচুর ফায়ার হয় যেরকম বলছিলাম। সকালবেলা ওয়েস্ট এন্ট্রান্স থেকে এন্ট্রি করে সাউথ এন্ট্রান্স দিয়ে এক্সিট করলাম। এখন ঢুকছি গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কের ভিতরে। একটা সাইনবোর্ড রয়েছে, একটু ছবি টবি তুলি এই জায়গাটা, তারপর আবার এগিয়ে যাবো আজকে গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কের বিভিন্ন জায়গা দেখার জন্য। চলুন। গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কে এন্ট্রি করার সময় এন্ট্রি গেটে আমাদের থেকে কোনো রকমের কোনো টিকিট অথবা টাকা চাওয়া হয়নি। অক্সবেন্ড যাওয়ার পথে আবার একটা জায়গায় স্টপ নিলাম। আসলে এই জায়গাগুলো এত সুন্দর, কতবার যে কত জায়গায় দাঁড়াচ্ছি কোনো ঠিক নেই। অসাধারণ, মনে হচ্ছে একটা ওয়ালপেপারের সামনে দাঁড়িয়ে আছি। সামনে নীল সবুজ রঙের কম্বিনেশনের লেক, পিছনে হালকা হালকা বরফওয়ালা পাহাড়। অসাধারণ, না দেখলে ক্যামেরা দিয়ে আর শুধু বলে বোঝানো সত্যি মুশকিল। আমরা এসে পৌঁছালাম গ্র্যান্ড টেটনের জ্যাকসন লেকের সামনে। আবহাওয়া যেভাবে পরিবর্তন হচ্ছে, জানি না গ্র্যান্ড টেটনে কত কত জায়গা যেতে পারবো। অক্সবোর্ডে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল, চেষ্টা করবো এটাতে যাওয়ার। ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ করলো, প্রচুর জোরে বৃষ্টি আসছে। দেখি যেটা সেফ অ্যান্ড সাউন্ড হবে সেটাই করব। চলুন দেখা যায়। আর যা দেখলাম আজকে সেটাই অসাধারণ। একটা ইনফরমেশান দিয়ে দিই, ওই আপনারা যখন গ্র্যান্ড টেটন ন্যাশনাল পার্কের ইনফরমেশান সেন্টার ভিজিটার সেন্টারে আসবেন, ঠিক তার ডান দিকে দেখবেন লেখা আছে সুইম ট্রেল পিকনিক স্পট। ওইখানটায় আসবেন, একদম এই জলের সামনে চলে আসতে পারবেন। এখানে বসে একটু খাওয়া দাওয়া পিকনিক করতে পারবেন। অবশ্যই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। অসাধারণ জায়গাটা, দেখাচ্ছি একবার দেখুন। Oh my God! অসাধারণ অসাধারণ অসাধারণ। হ্যাঁ, কিচ্ছু হবে না, বসে। আরে না না, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে যদি ট্রিপ করতে আসেন, একটা রিকোয়েস্ট, গ্র্যান্ড টেটন মিস করবেন না। এই ভিডিওটার জন্য আমি ব্যাকে অ্যাডভেঞ্চার্সকে একটু থ্যাঙ্কস জানালাম, কেন সত্যি কথা বলতে ওদের থেকে এই স্পটটা সম্বন্ধে আমি জানতে পেরেছিলাম, নাহলে ওদের ভিডিও না দেখলে জানতে পারতাম না। অসাধারণ। আমরা ওদের মতো একটুখানি এখানে বসে লাঞ্চ টাঞ্চ সারলাম। সত্যি থ্যাংক ইউ এই স্পটটা রেকমেন্ড করার জন্য। অসাধারণ একটা স্পট, সত্যি না আসলে মিস হতো। অসাধারণ। কোনো একটা জায়গা যদি মনে দাগ কেটে রাখার মতো হয় আমেরিকাতে, তাহলে অবশ্যই গ্র্যান্ড টেটন তার মধ্যে একটাতে থাকবে। রকি পর্বতমালার হৃদয়ে দাঁড়িয়ে আছে গ্র্যান্ড টেটন। ধারালো শিখর, বরফে ঢাকা রিজ আর নিচে শান্ত জ্যাকসন লেক।
অপূর্ব নাটকীয় সৌন্দর্য। আজকে আবহাওয়াটা উইন্ডি বলে এই লেকটাতে প্রচুর ঢেউ উঠছে। আর এটাকে লেক বলা যাচ্ছে না, মনে হচ্ছে সমুদ্রের মতো ঢেউ। অসাধারণ, পুরো বিচটাতে অলমোস্ট কেউ নেই। এখানে সুইমিংও হয়, কিন্তু আমার মনে হয় না এই ওয়েদারে কেউ সুইমিং করবে। আমরা ছাড়া এখানে আরেকটা ছোট্ট গ্রুপ রয়েছে যারা এনজয় করছে। সত্যি নৈসর্গিক দৃশ্য, গ্র্যান্ড টেটন পর্বতমালা, উপরে একটুখানি স্নো ক্যাপড রয়েছে সামান্য। প্রচণ্ড মেঘ করে আছে, নইলে সত্যি সুন্দর লাগতো আরও দেখতে। কিন্তু এরও একটা আলাদা সৌন্দর্য, কি বলেন আপনারা? চিয়ার্স, চিয়ার্স ফ্রম গ্র্যান্ড টেটন। অসাধারণ ভিউ, অসাধারণ। এই ওয়েদারে গরম কফি, সামনে এরকম ভিউ, এরকম লেক, এরকম মাউন্টেন। ইন্ডিয়াতে ফেরত চলে গেলে এগুলো ডেফিনেটলি মিস করব। ইন্ডিয়াতেও আছে অনেক স্পট, কিন্তু কলকাতা থেকে সেগুলো যথেষ্ট দূরত্ব, আর ইন্ডিয়ার শিডিউলে সবসময় হয়ে ওঠে না। কিন্তু ডেফিনেটলি থ্যাংক ইউ ভ্যাকে অ্যাডভেঞ্চার এই জায়গাটাকে সাজেস্ট করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বৃষ্টি ধাওয়া করছে, এবার ফিরতে হবে। এবার না ফিরলে পুরোপুরি আটকে যাব বৃষ্টির মধ্যে। দেখতে পাচ্ছি পুরো বৃষ্টিটা নদীর মাঝখানে। অসাধারণ, অসাধারণ লাগলো, দারুণ। জায়গাটাকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরও ঘন্টাখানেক বসে থাকি এখানে, কিন্তু ঘড়ির কাঁটাকে সম্মান দিতেই হবে। চলুন ফিরে যাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। ফেরার পথে দাঁড়ালাম একটা ছোট্ট সুন্দর জলপ্রপাতের সামনে, ক্যালডেরাস এজ। অসাধারণ জায়গাটা, চারদিকে সবুজ, মাঝখান দিয়ে একটা ছোট্ট জলপ্রপাত। এসে পৌঁছালাম ব্ল্যাক স্যান্ড বেসিন। ব্ল্যাক স্যান্ড বেসিন কালকে এসেছিলাম, কিন্তু যেহেতু পার্কিং পাইনি তো বেরিয়ে গেছিলাম। আজকে ফেরার পথে ভাবলাম পার্কিং পেয়েছি যখন, জায়গাটা ঘুরে যাই। ওল্ড ফেথফুল যেদিন আপনারা দেখতে আসবেন, ওল্ড ফেথফুল থেকে একদম বেরিয়েই ব্ল্যাক স্যান্ড বেসিন। তো চেষ্টা করবেন একই দিনে দেখে নেওয়ার। আমরা খুব রিল্যাক্সড একটা আইটিনারি নিয়ে ঘুরছি, তো সেই জন্য আজকে আমাদের কাছে টাইম ছিল, দেখে নিচ্ছি ব্ল্যাক স্যান্ড বেসিন। পড়লে আর রক্ষে নেই, একদম সেদ্ধ হয়ে বেরোবো না, ওখানে থেকে যাও। তো এখানে ঘুরতে আসলে এটা একটু মাথায় রাখার, যে যেখানে হাঁটার সাইন দেওয়া রয়েছে, বোর্ড ওয়াক করা রয়েছে, ঠিক সেই জায়গাতে থাকবেন। নিচে নেমে পাকাও মারার কোনো চেষ্টা করবেন না। ব্ল্যাক স্যান্ড বেসিন আগ্নেয় তাপ আর খনিজের মিশ্রণে এখানে তৈরি হয়েছে কালো স্যান্ডের মতো সিলিকা ডিপোজিট, যেখান থেকে এই নামের জন্ম।
এসব বলিস না। ইয়েলোস্টোনের সবচেয়ে রঙিন আর দ্রুত পরিবর্তনশীল জায়গাগুলোর মধ্যে একটি হলো ব্ল্যাক স্যান্ড বেসিন। এখানে রয়েছে প্রচুর রঙিন হট স্প্রিং, ফুটন্ত গাইজার এবং বাষ্পে ঢাকা ছোট ছোট পুল, সব মিলিয়ে যেন এক জীবন্ত পেন্টিং। ব্ল্যাক স্যান্ড বেসিন দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। ফেরার পথে দেখা মিলল প্রচুর এল্ক এবং বাইসনের। পড়ন্ত সূর্যের সঙ্গে শেষ হলো আমাদের তৃতীয় দিনের ইয়েলোস্টোন যাত্রা। ফেরার পথে 2-3টে জিনিস দেখলাম যেটা ক্যামেরাবন্দি করতে পারলাম না। একটা হচ্ছে প্রায় গোটা 30 তারও বেশি হতে পারে, 30-32টা 35টা গোনা তো যায় না, অতগুলো বাইসন ছুটে আসছিল জঙ্গলের ভিতর থেকে। তো আমি উল্টো দিকের লেনে ছিলাম, সাডেনলি দেখতে পেয়ে একটু চমকে গেছিলাম। তো আমি একটু তাড়াতাড়ি করে এগিয়ে চলে গেলাম, ততক্ষণে আমি অ্যাকচুয়ালি পাস করে বেরিয়ে গেছি, তো আমি ভিডিও করতে পারলাম না ওইটা। আর একটা হলো একটা ব্রাউন বিয়ার ছিল, এটা আমি দেখতে পাইনি। সামনের গাড়ি এত জ্যাম করে দাঁড়িয়ে থাকে, অবশ্য সবাই এক্সাইটেড থাকে সবাই দেখার জন্য। তো আমরা যতক্ষণে যেই জায়গাটা পৌঁছেছিলাম ততক্ষণে চলে গেছিলো, ওটা আমার দেখা হলো না। আর এছাড়া একটা স্পেসিফিক টাইপের হরিণ দেখলাম, সেটাও ক্যামেরাবন্দি করতে পারিনি, কেননা গাড়ি মোটামুটি 45-50 ছিল, আর পিছনে পুরো গাড়ির ট্রেল ছিল, তো ওরকম ধুম করে ব্রেক করাও যায় না। তো এই 3-4টে জিনিস মিস হয়ে গেল ক্যামেরাবন্দি করা। রেড লোটাস বলে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে আমার ঠিক পিছনে, এখান থেকে একটুখানি কুম্পাও চিকেন আর চিকেন উইংস অর্ডার দিলাম, কালকেও নিয়েছি, খুব ভালো ছিল টেস্ট। চলুন এখন আর একটু মার্কেটটা ঘুরবো। আরেকজন তো চলে গেছে অলরেডি গিফট শপের ভিতরে, জানি না কী কেনাকাটি করছে, করুক। আজকের দিনটা খুব ভালো কাটালাম, গ্র্যান্ড টিটান সত্যি অসাধারণ। আর লাস্টের বাইসনের ওই সারপ্রাইজটা অসাধারণ ছিল। ভিডিও করতে পারলে ভালো লাগতো, বাট ঠিক আছে, ওকে, নিজে তো দেখে নিয়েছি, আপনাদের দেখাতে পারলাম না, দুঃখ রইলো, বাট ঠিক আছে, এক্সপিরিয়েন্স করলাম। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, বাড়িতে চলে যাবো আর কিছুক্ষণের মধ্যে। এই একটুখানি মার্কেট টার্গেট ঘুরে, আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর মার্কেটের প্রচুর দোকানপাট, এইসব ঘুরে টুরে হয়তো বাড়ি চলে যাবো, মানে এয়ারবিএনবি ঢুকে যাবো, তারপর রেস্ট নেবো, আবার কালকে সকালে বেরোবো। আবার দেখা হচ্ছে তাহলে কালকে পড়বে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল ট্রাভেল আনজিপড। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু উজ্জীবিত করুন এই চ্যানেলে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার, যাতে আপনাদের সামনে আরও ভালো ভালো কন্টেন্ট রাখতে পারি। এখানে অবজারভেশন করা আছে, দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন,
নিচ থেকে এই কালারটা বোঝা যায় না। এখানে অনেকে ওয়াকিং করছে, হাতে ফিটনেস ব্যান্ড পরা, কারণ ক্যালোরি বার্ন করছে। আর আমরা চকলেট আইসক্রিম দিয়ে ক্যালোরি আর্ন করছি। ফ্রেঞ্চ ফ্রাইস যেরকম জেনারেলি শেপের হয় তার থেকে একটু অন্যরকম।